আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি রাত্রেই এই কাঁচের জারগুলো ধুয়ে রেখেছিলাম, কারণ আজকে প্ল্যানিং হচ্ছে আমার রমজানের একদম শেষ প্রস্তুতি, মানে মশলা হচ্ছে সব ব্লেন্ডার করে তারপরে এই যে জারের মধ্যে ভরে রাখা সব কিছু রিফিল করে নেওয়া। তাই রাত্রেই কিন্তু এই জারগুলো ধুয়ে একদম ঝরতে দিয়ে দিয়েছি, এখন কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। আমি প্রতি রমজানে যেসব ব্লেন্ডার করে রাখি সেগুলোই কিন্তু এখন মশলাগুলো সবগুলো হালকা টেলে তারপর হচ্ছে সবগুলো গুঁড়ো করে নিব। তো আমার কাছে না এই পাঁচ ফোড়ন যখনই ভাজতে নেই, গুঁড়ো করতে নেই, তখনই কিন্তু একদম রমজান রমজান ভাব চলে আসে, কারণ এটার গ্রানটা আমার এত ভালো লাগে। আর এই গ্রানটা শুনলে আমার কেন যেন আলুর চপের কথা মনে পড়ে যায়, কারণ আলুর চপে আমি হচ্ছে এই গুঁড়োটা দিই, আমার অনেক ভালো লাগে খেতে। তো এখানে কিন্তু গরম মশলা ব্লেন্ডার করে নিব, এটার জন্য গরম মশলাগুলো নিয়ে নিয়েছি। আর এই গরম মশলার রেসিপি কিন্তু আমার আগের যে ইউটিউব চ্যানেলটা ছিল সেখানে দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দিব। আর এই গরম মশলাটা কিন্তু অনেক সুন্দর হয়, মানে অনেক সুন্দর গ্রান আসে খাবারের মধ্যে দিলে, অন্যরকমই কিন্তু একটা গ্রান আর ফ্লেভার আসে, কারণ মশলার উপরে কিন্তু খাবারটা কীরকম হবে এটা অনেকটাই ডিপেন্ড করে। তো প্রথমেই কিন্তু যে বড় বড় গোটা মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি 30 সেকেন্ডের মতো একদম লো আছে ভেজে। তারপরে হচ্ছে আমি যে একদম গুঁড়ো গুঁড়ো যে মশলাগুলো আছে সেটাই দিয়ে দিব। দুই চুলার মধ্যে কিন্তু ভাজাভাজি হচ্ছে। এক চুলায় হচ্ছে আমি শুকনো মরিচগুলো একদম অল্প আছে টেলে নিচ্ছে, এটা চিলি ফ্লেক্স বানাবো, কারণ বিভিন্ন খাবারের মধ্যে চপের মধ্যে এই জিনিসটা কিন্তু খুব বেশি প্রয়োজন হয়। তো বেশ কিছু জিরাও কিন্তু আমি এখানে টেলে নিচ্ছি, এক এক করে কিন্তু এটা সেটা ভাজছি। তো এর মাঝে কিন্তু মার্জান এসে আবার নাড়াচাড়ি করছিল। তো মেয়েটা আমার স্কুল থেকে এসে একটু সাজুগুজু করে নাচানাচি শুরু করে দিয়েছে গান ছেড়ে টিভিতে। তো কি আর করবে, একা ও কিন্তু প্রায়শই একা এরকম ড্রেস পরে নিজে নিজেই নাচে, নিজে নিজেই গান গায়, একা সময় আর কি পার করবে। আমিও তেমন কিছু বলি না, কিন্তু মাঝে মাঝে দেখা যায় প্রচুর রাখলে কাপড় চোপড় সব কিছু এলোমেলো করে ফেলে, কসমেটিক সব কিছু এলোমেলো করে ফেলে, তারপরও নিজেকে মাঝে মাঝে খুব বেশি কন্ট্রোল করি। এই তো এখানে কিন্তু বাদাম নিয়ে নিয়েছি, বাদামগুলো ভেজে নিব। এখানে কিন্তু কাঠবাদাম আর কাজু বাদাম আর দুইটা হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি, একদম লো আছে সময় নিয়ে এগুলো আমি একটু ভেজে নিব। এটাকে গুঁড়া করে নিব। রাতে যখন আমরা দুধ খাই তখন কিন্তু দুধের সাথে মিলিয়ে খেলে কিংবা হচ্ছে বিভিন্ন ধরনের জুস কিংবা হচ্ছে ডেজার্টের উপরে এই জিনিসটা কিন্তু কাজে আসবে। তো আমি এটা কিন্তু গুঁড়া করে রেখে দিব, পরবর্তী সময়ে অনেক জিনিসে কাজে আসবে, আমার কাজটাও অনেকটা বেঁচে যাবে। ছোটোখাটো কি কাজগুলো করে রাখার চেষ্টা করি যাতে রমজানে একদম প্যারা নিতে না হয়, রমজানে কিছুটা হচ্ছে ইবাদত করা যায়, কিছুটা হচ্ছে কাজে ফ্রি থাকার চেষ্টা করি। তারপরে রমজানে কিন্তু ঘুরে ফিরে অনেক রকম কাজ থাকে, ওই কাজ অনেক থাকার কারণে কিন্তু আমরা সবাই কাজটাকে সহজ করার জন্য এটা সেটা করে রাখি। রমজানের আগে কিন্তু এত আয়োজন করে থাকি। তো এখানে অনেক কিছু ব্লেন্ডার করে নিয়েছি, বাদাম, এটা হচ্ছে চিনি গুঁড়া, এটা হচ্ছে গরম মশলা গুঁড়া, আর এখানে পাঁচ ফোড়নের গুঁড়া আছে, এখানে আছে জিরার গুঁড়া, আর বেশ কিছু হচ্ছে আমি চিলি ফ্লেক্সে করে নিয়েছি, আর আদা রসুনও ব্লেন্ড করে নিয়েছি। এখন সব কিছু এখন আমি জারের মধ্যে সুন্দর করে রেখে দিব, যেটা যেখানে থাকার। তো আমি এখানে কিন্তু ইসবগুল, তোকমা দানা এগুলো নিয়ে এসেছি, বিট লবণ, বিভিন্ন ধরনের শরবত বানানোর জন্য। তো সব কিছু জারের মধ্যে রিফিল করে নিয়েছি। কেন জানি মনে হচ্ছে রমজান রমজান, রমজানের সব প্রস্তুতি নেওয়া শেষ, এখন রমজানের অপেক্ষায় আছি। তো আমি কিছু পেঁয়াজ বেরেস্তাও করে নিয়েছিলাম, মানে পেঁয়াজটা বেরেস্তা করেছি, এক তো রমজান, দ্বিতীয়ত পেঁয়াজের দাম যেহেতু কম, তো পেঁয়াজ বেরেস্তা করেছি, আরও বেশ কিছু করব, আজকে এতটুকুই করলাম। মাজার মাকে বলেছি নিয়ে আসার জন্য। এই তো বাদামগুলো যে আমি ব্লেন্ড করেছিলাম সেগুলো একটা কাঁচের জারে নিয়ে আমি এটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখবো, বাইরে রাখা যাবে না। আর এই যে পেঁয়াজ বেরেস্তাগুলো এগুলো কিন্তু ডিপে রাখবো, ডিপে রাখলে অনেক দিন ভালো থাকে আর মচমচা থাকে। এক তো রমজান, আবার তো শীত চলে গিয়েছে, তো শীতের কাপড় চোপড়গুলো কিন্তু আমি একেবারে ধুয়ে তারপর গুছিয়ে রেখে দিয়েছি। এখানে যে আমরা কম্বল বের করেছিলাম, এবার তো ভারী কম্বলের কোনো প্রয়োজন হয়নি, এই পাতলা কম্বল দিয়ে কাজ হয়ে গিয়েছে। সেটা কিন্তু ওয়াশিং মেশিন দিয়ে আজকে ধুয়ে একদম রোদ্দুর দিয়ে দিয়েছি, কারণ আজকে রোদ্দুরটা কিন্তু অনেক উঠেছিল, তো সেই জন্যই কিন্তু এই ভারী ভারী জিনিসগুলো ধোয়ার সাহস করতে পেরেছি। তো আমি এখন হচ্ছে জানালার গ্রিলগুলো ক্লিন করে নেব। আর রমজানের আগে যে এসব ক্লিন করতে হবে এমনটা না, কিন্তু আমি এই কাজগুলো টুকিটাকি করে রাখছি, এটা কিন্তু একদম ঈদ পর্যন্ত। আমি ঈদের সময় কিন্তু এই গ্রিল, তারপর হচ্ছে সোফার যে কাভার, এগুলো কিন্তু একদম পরিষ্কার করব না, এটা একবারে এখন যে করছি সেই করাটাই থাকবে। এই জন্যই কিন্তু কষ্ট করে এখন এই কাজগুলো করে রাখছি, যাতে রমজান আমার একদম কষ্ট না করতে হয়। ভিডিওর এই পর্যায়ে কারা আছেন আমি জানি না, যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে তারপরে কন্টিনিউ করবেন। আর ভিডিও
ভিডিওর কোনো অংশ যদি একটু সানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট একটা পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। তো এখানে হচ্ছে আমি একটু গরম পানির মধ্যে পাউডার নিয়ে প্রথমে একটুখানি ঝাড় দিয়ে ক্লিন করে নিয়েছি, মানে ঘষে মশে নিয়েছি। তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে এভাবে মুছে নিয়েছি, এতেই কিন্তু সব কিছু অনেক সুন্দর ক্লিন হয়ে গিয়েছে। আমি কিন্তু প্রথমে অর্ধেক ঘরে জানালা পরিষ্কার করেছি, যেহেতু আমার ঘরটা একটু বড়, সব যদি একসাথে করতে যাই তাহলে দেখা যাবে অনেকটা সময় লেগে যাবে। তো আমার বেডরুম, রান্নাঘর আর আরেকটা জানালা এই কিছুটাই ক্লিন করেছি, পরেরটা পরে দেখা যাবে। যেহেতু এখনও রমজানে আরও 2 দিন বাকি আছে। আমি আমার ফ্রিজের নর্মাল যে পার্টটা সেটা কিন্তু ক্লিন করে নিই, ডিপটা ক্লিন করে এক একটা জিনিস কিন্তু আমি ফ্রোজেন করেছি, যেহেতু ফ্রোজেন করার জিনিসগুলোর আইডিয়া আগে থেকেই ছিল। তো ভাবলাম যদি ডিপ সাইডটা যদি ক্লিন না করে ফ্রোজেন জিনিস রাখার পর আবার বের করে সব আবার যদি ক্লিন করতে যাই তাহলে কিন্তু প্রবলেম হবে। তাই ওই সাইডটা ক্লিন করা হয়েছে, কিন্তু নর্মালের এই সাইডটা ক্লিন করা হয়নি, সেটাই কিন্তু এখন পরিষ্কার করে নিচ্ছি। কাজগুলো করতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমার ভাবতে অনেক ভালো লাগছে যে আমার সব কিছু একদম ক্লিন হয়ে যাচ্ছে। পরবর্তী সময়ে একটুখানি কাজের চাপটা কমে যাচ্ছে। আমার যেন বাবাকে বলেছি যে অল্প কিছু তরকারি নিয়ে আসতে, সেটাই কিন্তু গতকাল রাত্রে নিয়ে এসেছে আর সেটাই রেখে দিয়েছি। রমজানে তো সবজি আর সেভাবে খাওয়া হবে না, তাই একদম অল্প পরিমাণে নিয়ে আসতে বলেছিলাম। এই যে ফ্রিজের উপরের অংশটাও কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছি, এখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে। কোনো কিছু ক্লিন করলে সেটা দেখতেও কিন্তু একটা মনের শান্তি লাগে। আর ফ্রিজ ক্লিন করার পরে মনে হয় কেন জানি ফ্রিজটা ফাঁকা ফাঁকা হয়ে যায়, এছাড়া কিন্তু ফ্রিজটা একদম মনে হয় ভরা ভরা। তো এই তো আমার ফ্রিজটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। দুপুরে কিন্তু আমি ভাত আর আগের কিছু মুরগির গোস্ত ছিল সেটাই গরম করেছি, আর হচ্ছে টমেটো দিয়ে আমি কিন্তু মাছ ভুনা করেছি, আর এখানে ডাল ভর্তা। এই ছিল আজকের দুপুরের আয়োজন। তো মার্জানা বাবা এসেছে, সবাই মিলে কিন্তু এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমার এই টুকিটাকে আয়োজন দেখে, ঘর গোছানো দেখে আমার মেয়েটাও কিন্তু খুশি। আমার মেয়েটাও বলছে কেন জানি মনে হচ্ছে ঈদ ঈদ, সব কিছু ক্লিন করছো। তো এরকমই কোনো কিছু আয়োজন করতে গেলে তো বিশেষ দিনের উপলক্ষে তখন কিন্তু মনের মধ্যে একটা আনন্দ কাজ করে। আমাদের দেশে রমজান আসলেই তো সব কিছুর দাম যেন বাড়া শুরু করে দেয়। অন্যান্য দেশে কমে, কিন্তু আমাদের দেশ তো অন্য দেশ থেকে একদম ভিন্ন, তো বাড়তে তো হবেই। তো সেই জন্য মাঝে বাবাকে বলেছিলাম কিছু লেবু নিয়ে আসতে, সেটা ফ্রোজেন করবো না এখন যেহেতু একটু দাম কম। তো লেবুগুলো কেটে আমি এখন রসগুলো বের করে তারপর এটা ফ্রোজেন করব। তো সেটার জন্য কিন্তু লেবু কেটে নিচ্ছি। হাত দিয়ে ওইভাবে চিপড়াতে গেলে অনেক বেশি কষ্ট। তো এই সময় মার্জানা বাবা আমাকে ফোন দিয়েছিল, বলছে কি করো? তো আমি বললাম যে লেবু এভাবে চিপে রাখছি। তো আমাকে সে শিখালো বাটির মধ্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে করো, তাহলে কষ্ট কম হবে আর রসটা ভালো বের হবে। তো তার এই পদ্ধতি অবলম্বন করি তারপরে আমি সবগুলো লেবুর রস এভাবে চিপড়িয়ে নিয়েছি। অল্প অল্প কিছু জাস্ট নর্মালি রেখেছি, যেটা রমজানে 1-2 দিন খাওয়া যায়। তো এই তো সবগুলো রস বের করে এভাবে কিন্তু আমি রেখে দিব, জাস্ট আইস হয়ে যায়। তারপর আইস হইলে হয়তো এখানে রেখে দিব, নাহলে অন্য কোনো বক্সে উঠিয়ে রেখে দিব। তো এটা পরবর্তী সময় দেখা যাবে। তো আমার অনেকটা কাজ কিন্তু হয়ে গেল। এইভাবে লেবু চিপড়ানো কিন্তু একটা প্যারার কাজ ছিল। মার্জানের জন্য একটা পাউরুটি আনা হয়েছে, তো ভাবলাম আমি যে ব্রেড ক্রাম বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে, তো এই তো অনেক কিছু ফ্রোজেন করেছিলাম। তো এখান থেকে কিছু রুটি আমি এখন ব্রেড ক্রাম করে নিব, এতে করে দেখা যাবে পরবর্তী সময়ে যখন আমি কিছু বানাবো তখন কিন্তু ব্রেড ক্রামটা করা থাকলে খুব সহজে কিন্তু বানানো যাবে। তো ব্রেড ক্রাম কিন্তু এই যে পাউরুটিটাকে এইভাবে ছোটো ছোটো করে কেটে তারপরে এখানে আছে আমি কিছুটা ফুড কালার অ্যাড করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে একটা ফ্রাই প্যানে অল্প আছে ধৈর্য সহকারে নাড়তে নাড়তে এটা মচমচা করে নিতে হবে। আর এই কালারটা দিলে না ব্রেড ক্রামটা দেখতে অনেক সুন্দর লাগে, তাই আমি কিন্তু কালারটা ইউজ করি, কালার ছাড়াও করা যায়। আর এই অবস্থায় একটুটা আস্তে আস্তে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে এখন যেহেতু মুচমুচে আছে, হাত দিয়ে কিন্তু একটুখানি প্রেস করলে কিন্তু একদম সুন্দর করে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো আমি কিন্তু সবসময় এভাবে বানিয়ে রাখি। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, এখান থেকে বিদায় নিয়ে নিয়েছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।